সুধী দর্শক মণ্ডলী, পিকেএসএফ সময় অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ 1990 সালে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। একটি নট ফর প্রফিট, লাভে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা পা করে পিকেএসএফের 24 বৎসর অতিবাহিত হয়েছে, সাফল্যজনক 24টি বৎসর অতিবাহিত হয়েছে। আগামী 11ই মে থেকে পিকেএসএফ বা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1 বৎসর ব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে। সেই রজত জয়ন্তী অনুষ্ঠান সম্পর্কে এবং পিকেএসএফের সাফল্য সম্পর্কে, অর্জিত সাফল্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চাই। শুধু দর্শক মণ্ডলী, আজকের স্টুডিওতে এই বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। শুধু দর্শক মণ্ডলী, আমরা পিকেএসএফের মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে আগামী 1 বৎসর ব্যাপী যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সে সম্পর্কে এবং পিকেএসএফের সাফল্য সম্পর্কে জানতে চাইব। আমরা আপনার কাছে জানতে চাইব, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যে 25 বৎসর পূর্তি হচ্ছে, রজত জয়ন্তীর অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে 1 বৎসর ব্যাপী, যেটা আগামী 11ই মে শুরু হবে। এই সম্পর্কে কি ধরনের অনুষ্ঠান আপনারা পরিকল্পনা করেছেন বা কিভাবে এই অনুষ্ঠানমালা আপনারা সাজাতে চাচ্ছেন? ওকে, প্রথম যে কথাটি একটু বলা দরকার সেটা হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, আপনি যেমন বললেন, আপনার জানার কথা, আপনি যেহেতু ব্যবস্থাপনা পরিচালক, সুতরাং আপনি এই প্রক্রিয়ার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। তো সুতরাং সেখান থেকে শুরু হয়েছিল 90-এ। তখন কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসন, সেটা আমাদের যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা সংঘবিধি তাতে লেখা আছে। কিন্তু ওই সময়ে কোনো কারণে, হয়তো বা ওই সময়ে যে চিন্তাধারা ছিল দেশে বা যে ব্যক্তিরা জড়িত ছিলেন, সেই কারণে এটাকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করা হয়। পরবর্তীতে কিছু কিছু পরিবর্তন আসে। সাধারণভাবে যে ক্ষুদ্র ঋণ সেটা হচ্ছে সপ্তাহে সপ্তাহে আদায় করা হয় এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এখানে কিছুটা বৈচিত্র্যায়ন আনয়ন করে, যে কৃষি ঋণ দিলে তার ফসল উঠার পরে তারা সেটাকে আদায় করা হতো। তো কিন্তু মূলত এটা থেকে যায় একটা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে। সম্প্রতি মূলত 2009 সালের পর থেকে, আমি আসার পর থেকে আমাদের এই প্রতিষ্ঠানে অনেক পরিবর্তন এসছে। এখন আমরা যেটা করি, এটা একটা উন্নয়ন সংস্থা, মানুষকে কেন্দ্র করে এর কর্মকাণ্ড বিস্তৃত। মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানব মর্যাদা প্রতিষ্ঠা, মানুষের শিক্ষা, স্বাস্থ্য। কারণ মানুষের জীবনটা বহুমাত্রিক, দারিদ্র্য বহুমাত্রিক, উন্নয়ন বহুমাত্রিক। সুতরাং বহুমাত্রিকতার মধ্যে মানে একটি অনুষঙ্গ দিয়ে বেশি দূর আগানো যায় না, এটা আমরা জানি। এখন অনেক তথ্য আছে, আমাদের কাছে প্রমাণ আছে, অনেক গবেষণা আছে, সেটা জানি। সেজন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যে এই দিক, যেগুলো নতুন নতুন দিক উন্মোচন করছে, সেগুলি আমি বিশ্বাস করি এবং দেখছি বাস্তবে, যে মানুষকে তার যে খুব কঠিন অবস্থা যে আছে, তারা সেখান থেকে বের করে যাতে তারা এগিয়ে যেতে পারে, সেই পথটা দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু বেরিয়ে আসার পরেও টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তো এই অবস্থায় আমরা 24 বছর আমাদের পূর্তি হচ্ছে, এই মাসে হলো। আমরা 25 বছরে পদার্পণ করলাম। তো আমরা চিন্তা করলাম, বোর্ডে এটা নিয়ে আলোচনা হয়েছে, আপনি জানেন তো, যে আমরা আমাদের যে এতদিনের কর্মকাণ্ড সেটা যাতে আমরা মানুষকে জানাতে পারি। আর শুধু জানানোর জন্য না, মানুষ উৎসাহিত হবে এবং আশা করা যায় যে যারা এই ধরনের কাজ করতে চান তারাও উৎসাহিত হবেন। তো সেই আঙ্গিকে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে 1 বছর ব্যাপী আমরা নানা অনুষ্ঠানের মাধ্যমে এই 25 বছর আমাদের পালন করব। 25 বছর পূর্তি হবে আগামী বছর মে মাসে। তো এই 25 বছর যে বয়সটা, 1 বছর মেয়াদি বিভিন্ন কর্মকাণ্ড চলবে। 11 তারিখে যেটা আমরা করছি সেটা হচ্ছে এটার উদ্বোধনে আমরা জানাবো যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর দিন কী কী কাজ করেছে, এখন কোথায় আছে, কিভাবে কাজগুলো বিস্তৃত হবে সেটি। এবং আমরা আরেকটা কাজ করছি ওই দিন, আমাদের যে সর্বশেষ যে কর্মকাণ্ড মানুষকে কেন্দ্র করে, শিক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষা এবং স্বাস্থ্যর জন্যে আমরা কিছু শিক্ষক, অনেক শিক্ষক, অনেক স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিয়েছি। তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা থাকবে এখানে। সকালটা হবে উদ্বোধন এবং সেই উদ্বোধনে আমরা
মাননীয় অর্থমন্ত্রী থাকবেন, প্রধান অতিথি হিসাবে মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী থাকবেন, যেহেতু আমরা শিক্ষার সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িত, তিনি থাকবেন বিশেষ অতিথি হিসাবে। আর আমরা যারা আছি আমরা তো থাকবই। তো সেখানে আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করব আমাদের পক্ষ থেকে, আপনি করবেন, আমি করব, আর ওনাদের কাছ থেকে শুনবো কি দিক নির্দেশনা ওনারা দিতে পারেন। কারণ এখন বাজেট আসছে, দেশের নীতি যেগুলা সেগুলো বাজেট আসলে একটু কিছু আঙ্গিক হয়তো চেঞ্জ হতে পারে। তো এটা ছাড়াও এমনি চলমান যে প্রক্রিয়া, সেখান থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা শুনবো, শিক্ষামন্ত্রীর কাছ থেকে, প্রাথমিক গণশিক্ষামন্ত্রীর কাছ থেকে শুনবো। বিকেলে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে আমাদের শিক্ষক এবং স্বাস্থ্যকর্মী যারা, স্বাস্থ্য সেবক সেবিকা ইত্যাদি, তারা তাদের কথা বলবেন, তারা কিভাবে কাজ করছেন, তাদের কোনো সমস্যা আছে কিনা, তারা যদি যে কাজটা করছেন সেটা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, সেগুলি তারা সব বলবেন। আচ্ছা, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আপনি জানেন আরেকটি কাজ করে, আমরা যখন কোনো অনুষ্ঠান করি সেই অনুষ্ঠান শুধু অনুষ্ঠানের জন্য করা হয় না, সেখান থেকে যে আলোচনাগুলো হয় এবং সেখান থেকে যে সিদ্ধান্তগুলো বেরিয়ে আসে বা সুপারিশ বেরিয়ে আসে, সেগুলোর ভিত্তিতে পরবর্তীতে কর্মসূচি গ্রহণ করা হয়। এবং এটা অতীতেও করে এসেছি এবং ভবিষ্যতে আগামী 1 বছর ধরে আমরা শিখব। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন শেখে অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের যে অভিজ্ঞতা তার আলোকে, অন্যের অভিজ্ঞতার আলোকে, অন্যের সঙ্গে আলোচনা করে, নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলোকে আমরা ধারণ করে নতুনভাবে যেখানে যেখানে সাজানো দরকার সেটা আমরা সাজাই। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম পিকেএসএফ এর 24 বছরের সাফল্য এবং রজত জয়ন্তী উপলক্ষে 1 বছর ব্যাপী যে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে সেই সম্পর্কে। এখন আমরা পিকেএসএফ এর 24 বছরের যে অর্জিত সাফল্য, বিশাল যে সাফল্য, সেই সম্পর্কে একটি প্রামাণ্য অনুষ্ঠান শুধু দর্শক মণ্ডলীকে উপহার দিতে চাই। বাংলাদেশের ব্যাপক দারিদ্র্যের প্রেক্ষাপটে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সরকার 1990 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সংক্ষেপে পিকেএসএফ প্রতিষ্ঠা করে। সম্পূর্ণ দেশীয় ধ্যান ধারণা বাস্তবায়নের মাধ্যমে একটি ব্যতিক্রমধর্মী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিকেএসএফ সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে অত্যন্ত সফলভাবে বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পিকেএসএফ এর মূল কাজ হল তার উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রয়েছে এমন বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে অর্থ সহায়তা প্রদান করা। পিকেএসএফ এর সহযোগী সংস্থাসমূহ সমাজের অবহেলিত, গরিব ও নিঃস্ব জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করছে। পিকেএসএফ বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রাপ্ত ঋণ, নিজস্ব আয় এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীর সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সর্বত্র নানামুখী সেবা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। গ্রামাঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু হলেও পরবর্তীকালে পিকেএসএফ দেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে প্রথাগত ধ্যান ধারণা থেকে বের করে এনে বৈচিত্র্যায়ন করেছে। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন সহ দরিদ্র মানুষের জীবন ও জীবিকা সংশ্লিষ্ট অন্যান্য অনুষঙ্গ নিয়ে পিকেএসএফ হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করছে। দরিদ্র মানুষকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করাই এই সকল কার্যক্রমের মূল লক্ষ্য। দারিদ্র্য দূরীকরণে পিকেএসএফ এর প্রচেষ্টা ইতোমধ্যে দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। পিকেএসএফ এর বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের নেপথ্যে রয়েছে দক্ষ কর্মী বাহিনী। দেশের প্রথিতযশা ব্যক্তিদের নিয়ে গঠিত পিকেএসএফ এর সাধারণ পর্ষদ এবং পরিচালনা পর্ষদ। বর্তমানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশবরেণ্য অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল করিম। প্রতিষ্ঠাকালীন সময় থেকে পিকেএসএফ আর্থিক পরিষেবাকে অধিকতর দরিদ্র বান্ধব, কর্মসহায়ক ও মানবিকীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন উপলব্ধি করে 1999 সালে নগর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সূচনা করে। পিকেএসএফ এর কার্যক্রম সময়ের সাথে সাথে বৈচিত্র্যায়ন হয়েছে। প্রচলিত ক্ষুদ্র ঋণের সাপ্তাহিক কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা থেকে বেরিয়ে যুগোপযোগী নমনীয় ঋণ সেবা প্রবর্তনে পিকেএসএফ 2006 সাল থেকে মৌসুমী ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। বৈশ্বিক তাপ বৃদ্ধির ফলে বাংলাদেশ প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী সময়ে দরিদ্র মানুষকে সহায়তা করার জন্য পিকেএসএফ এর রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল। পিকেএসএফ এর বৈচিত্র্যময় কর্মকাণ্ডের মধ্যে সম্প্রতি যোগ হয়েছে ক্ষুদ্র বীমা প্রকল্প। দরিদ্র মানুষের ঝুঁকি মোকাবেলায় 2010 সাল থেকে ডেভেলপিং ইনক্লুসিভ ইন্স্যুরেন্স সেক্টর প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ সরকারের ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2009 বাস্তবায়নের অংশ হিসেবে পিকেএসএফ 2012 সাল থেকে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেলিজিয়েন্স ফান্ড ব্যবহারের মাধ্যমে নানা ধরনের অভিযোজন কার্যক্রম শুরু করছে। সে লক্ষ্যে পিকেএসএফ কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট সিসিসিপি বাস্তবায়ন করছে। ক্ষুদ্র ঋণের গ্রাহকদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা মহলে সমাদৃত করার উদ্দেশ্যে 2006 সাল থেকে পিকেএসএফ উন্নয়ন মেলার আয়োজন করে আসছে। দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফ একটি মডেল হিসেবে বাংলাদেশ তথা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। পিকেএসএফ এর মডেল অনুসরণ করে এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ধরনের শীর্ষ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দরিদ্র মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত মানব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি। এই প্রক্রিয়ার অনুষঙ্গ হিসেবে পিকেএসএফ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকল ধরনের সেবা ও সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। মধ্যম জীবনমান সম্পন্ন একটি সমৃদ্ধ দেশ গড়তে পিকেএসএফ এর এই অগ্রযাত্রা শুভ হোক। ধন্যবাদ দর্শক সুধী। আমরা পিকেএসএফ এর সাফল্যের উপর 24 বছরের সাফল্য 25 বছরে পদার্পণ করবে একটি প্রামাণ্য চিত্র দেখলাম। দীর্ঘদিনের যে পথ পরিক্রমা পিকেএসএফ এর 24 বছর শেষ হলো, এক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ বা কি ধরনের সমস্যার পিকেএসএফ সম্মুখীন হয়েছে সে সম্পর্কে যদি আপনি অনুগ্রহ করে কিছু। প্রথম কথা হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যেভাবে যাত্রা শুরু করেছিল সেটা ওই সময়ের ধারণা আমি আগেই বলেছি, কিন্তু পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম যে এইভাবে ঠিক এগিয়ে যাওয়া যাবে না। সেটা প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এটাকে কিভাবে আমরা বৈচিত্র্য আনবো এর মধ্যে। তো একটা তো প্রথম যে ধারণা, সে ধারণাটা হচ্ছে ক্ষুদ্র ঋণের মধ্যেই বৈচিত্র্য আনা, সেটা আনা কিছুটা হয়েছে, কিন্তু ক্ষুদ্র ঋণ ভিত্তিটা থেকে গেছে। তার মানে হচ্ছে কি, এটা অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, মানুষ নয়। পরবর্তী এই ধারণা থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা যেটা বলছি, মানুষ হচ্ছে কেন্দ্র। মানুষকে কেন্দ্র করে সকল কর্মকাণ্ড আবর্তিত হতে হবে, কারণ মানুষের জন্যই উন্নয়ন, মানুষের জন্যই দারিদ্র্য নিরসন, মানুষের জন্যই সকল কর্মকাণ্ড। কাজে সেই মানুষকে নিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে সব মানুষ সমান, কোনো ব্যক্তি আলাদা না, মানুষ হিসাবে প্রত্যেকেই সমান। যার যে অবস্থানই হোক না কেন সমাজে, সবাই সমান মানুষ হিসাবে। সেই একটা ধারণা আমাদের আছে। সেই জন্য যারা দরিদ্র, যারা পিছিয়ে পড়া আছে, তাদের নিয়ে আমরা কাজ করি। কয়েকদিন আগে 3রা এই মাসটা 3রা মে, হ্যাঁ 3রা মে আমরা একটা অনুষ্ঠান করেছি, যেখানে আমরা পিছিয়ে পড়া সকল গোষ্ঠীকে নিয়ে এসেছিলাম। তার মধ্যে দলিত ছিল, তার মধ্যে পরিচ্ছন্নতা কর্মী ছিল, তার মধ্যে চা শ্রমিক ছিল, পাহাড়ি ছিল, চরাঞ্চলের মানুষ ছিল, হতদরিদ্র যারা ছিল, সবাইকে নিয়ে এসেছিলাম। 254 জন এসেছিলেন। তারা তাদের বক্তব্য রেখেছেন, তারা তাদের সমস্যার কথা বলেছেন, তারা কেউ যদি কোথাও কিছু অগ্রগতি করে থাকেন সেটা জানিয়েছেন, কিভাবে করেছেন। আমাদের কিছু কিছু কর্মকাণ্ড আছে অতি দরিদ্রদের জন্যে, কিন্তু ওইভাবে গোষ্ঠীভিত্তিক চিহ্নিত নেই। তো এইবার থেকে আমরা গোষ্ঠীভিত্তিক প্রক্রিয়া গ্রহণ করব, কর্মসূচি গ্রহণ করব, যাতে এক এক গোষ্ঠীর কিন্তু সমস্যা এক এক রকম। পরিচ্ছন্নতা কর্মীদের একরকম, পাহাড়িদের একরকম, চা শ্রমিকদের অন্যরকম। কাজেই একটা কর্মসূচি দিয়ে সবার জন্য একই রকম করা সম্ভব হবে না, মানে তাদের যে অবস্থান সেখান থেকে বেরিয়ে আনা সম্ভব হবে না। সেই জন্য আমরা এই গোষ্ঠীভিত্তিক কিছু, একটা তো সাধারণভাবে থাকবে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো সাধারণ সবার জন্য থাকতে হবে, প্রশিক্ষণ সবার জন্য থাকতে হবে, কিন্তু কার কি প্রশিক্ষণ লাগে সেটা এখান থেকে আমরা চিহ্নিত করব। তো আমাদের এই চ্যালেঞ্জটা হচ্ছে অনেকগুলো। একটা হচ্ছে অর্থায়নের চ্যালেঞ্জ, অর্থ থাকতে হবে। আমরা চাইলেই তো অনেক কিছু করতে পারবো না। যদি আমরা সব যে পিছিয়ে পড়া গোষ্ঠীকে সহায়তা দিতে চাই বা তাদের সঙ্গে কাজ করে তাদেরকে ক্ষমতায়িত করে তাদের দারিদ্র অবস্থা থেকে বের হয়ে আসার সুযোগ সৃষ্টি করতে চাই, অর্থায়ন লাগবে। সেটা আমাদের যা অর্থ আছে আমরা ততটুকু যেতে পারি, কিন্তু সারা দেশে যেতে হলে অনেক বেশি অর্থের দরকার। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ওই লাগসই প্রযুক্তির ব্যাপারটা আছে, সেটা আমরা অনেকগুলো উদ্ভাবন করছি, অনেকগুলো ব্যবহার করছি, হয়তো আরও লাগবে, হস্তান্তর করা হচ্ছে, সেগুলোতে আমরা আরও সম্প্রসারিত করব। তৃতীয় যেটি হচ্ছে দক্ষ জনবলের ব্যাপারটা আছে। আমরা তো সরাসরি কাজ করি না, আমাদের যে সহযোগী সংস্থাদের মাধ্যমে তাদের কাছে দক্ষ জনবল থাকতে হবে। যেখানে দেখা যাচ্ছে একটা ঘাটতি রয়ে গেছে, সেই ঘাটতিটা পূরণ, আমরা অনেক প্রশিক্ষণ দিচ্ছি কিন্তু তারপরেও ঘাটতি রয়ে গেছে, কারণ গ্রামাঞ্চলে কাজ করতে হয়, অনেকে হয়তো সেটা করতে চায় না। তো কি জন্য চায় না সেটা আমরা জানি। তো সেই প্রতিবন্ধকতা দূর করে যাতে তারা কাজ করতে পারেন। আরেকটা বড় সমস্যা ছিল, এখনও খানিকটা আছে,
আমি আশা করছি চলে যাবে, সেটা হচ্ছে এটা মানসিকতার সমস্যা। এক সময়ে ক্ষুদ্র ঋণ করতে করতে মানসিকতার মধ্যে যে মুনাফাটা ঢুকে গিয়েছিল, এখন এটা আস্তে আস্তে আমাদের যে সহযোগী সংস্থা তাদের মাথা থেকে সেটা বেরোচ্ছে। কারণ এরা অনেকেই শুরু করেছিলেন কিন্তু ওই অঙ্গীকার নিয়ে যে সাধারণ মানুষকে তারা সহায়তা করবেন, সাধারণ মানুষের এগিয়ে যাওয়ার পথটা প্রশস্ত করবেন মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে। কিন্তু পরে এটা শুধু মাইক্রো ফাইন্যান্স হয়ে যায়, সেটা একটা নিজেদের আয় রুজির একটা ব্যাপার হয়ে যায়, নিজেদের গাড়ি বাড়ির জন্য একটা ব্যবস্থা হয়ে যায়। তো এখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই সরকার কতগুলো সিদ্ধান্ত নিয়েছে। যেমন আগে সুদের হার ছিল 35 থেকে 60% হিসাব করলে দেখা গেছে অতীতে। 11 সাল থেকে সরকার এটাকে 27% নির্ধারণ করে দিয়েছে, এর উপরে কেউ করতে পারবে না। আর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের জন্য 25%। এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সুদের হার তার থেকে যদি মুনাফার হার যে কাজটা করবে বেশি না হয়, তাহলে তো লোকজন এগিয়ে যাবে না। সুতরাং মুনাফার হার বেশি হতে হবে। সুতরাং আমি মনে করি এখনও সুযোগ আছে যাতে আমরা এই সুদের হারটাকে আরও কমিয়ে আনতে পারি। এটা একটা বড় চ্যালেঞ্জ, যে কি করে অর্থ যে কাজে লাগাচ্ছে সেখান থেকে যে আয় হচ্ছে সেইখান থেকে যাতে এটা পরিশোধ করতে পারে। যদি তার স্ত্রীর গয়না বিক্রি করে পরিশোধ করতে হয় বা অন্য জায়গায় শ্রম বিক্রি করে পরিশোধ করতে হয়, তাহলে তো এগোচ্ছে না। সুতরাং সেই জায়গায় আমাদের এখন ভবিষ্যতে আমি মনে করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা তো পরিবার ভিত্তিক যে পরিকল্পনা করেছি, সেখানে সমবায় হচ্ছে একটু দেরিতে সমবায় প্রয়োজন হবে, কিন্তু তার আগে মানুষ যাতে একসঙ্গে কাজ করতে পারে। যারা এক ধরনের কাজ করছে তাদেরকে যদি আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করাতে পারি, তাহলে তারা এগিয়ে যেতে পারে। যেমন আমরা ইতিমধ্যে বাংলাদেশে 1000 গুচ্ছ কার্যক্রম চিহ্নিত করেছি। কোথাও কাঁকড়া বানানো হচ্ছে, কোথাও গাড়ির বডি বানানো হচ্ছে, কোথাও এই কাপড়ের থেকে ইঞ্জিন তৈরি করছে। তো এই যে 1000টি, এটা কিন্তু গত কয়েক বছরে আমরা সব করিনি, আমরা অনেকগুলোই হয়তো করিনি, কিন্তু এগুলো দাঁড়াচ্ছে। সেগুলোকে সহায়তা করে কি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই যে বিষয়, এটা হচ্ছে এন্টারপ্রাইজ। আমরা উদ্যোক্তা লেভেলে যাচ্ছি, উদ্যোক্তাকে বড় করতে চাই। এক সময়ে ক্ষুদ্র ঋণ যেটা ছিল সেটা 10,000, 20,000, 15,000, আমরা তো এখন 10 লাখ পর্যন্ত দিচ্ছি। কাজে ক্ষুদ্র ঋণ বলার বোধে খুব একটা সুযোগ আর নাই। এখন হচ্ছে অর্থায়ন, যার যেরকম প্রয়োজন, যে অবস্থায় যাই সেই অনুযায়ী আমরা অর্থায়ন করব এবং অন্যান্য বিষয়গুলো। তো এই বিষয়গুলো হচ্ছে একটা, আমি মনে করি আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন, এই চ্যালেঞ্জগুলো এখন আমাদের সামনে আছে। এগুলোকে আমরা সমাধান করে আমাদের যে মূল লক্ষ্য, মানুষকে যাতে এগিয়ে যেতে পারে তার সুযোগ সৃষ্টি করে দেওয়া। আমরা কাউকে ধরে বলতে পারবো না যে তোমার আজকে দারিদ্র্য বিমোচন হয়ে গেল, তুমি এখানে চলে আসো। তাকে ক্ষমতায়িত করতে হবে যাতে নিজের যে ভবিষ্যৎ নিজেই করতে পারে। জি স্যার, এই কথা সূত্র ধরে ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন স্যার, যে মানব কেন্দ্রিক, মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করে মানব কেন্দ্রিক যে উন্নয়ন ভাবনা, উন্নয়ন ধারণা, যেটা স্যার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে আপনি দিয়েছেন, এবং যেটার ভিত্তিতে সমৃদ্ধি নামে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বাংলাদেশের 43টা ইউনিয়নে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, পুঁজি, প্রশিক্ষণ ইত্যাদি সমস্ত কিছুর মাধ্যমে একটি সার্বিক দারিদ্র্য বিমোচন পরিকল্পনা। এই সম্পর্কে স্যার যদি এটি হচ্ছে আমরা শুরু করেছিলাম 2010 সালে। এটা হচ্ছে প্রথম ধাপে আমরা 21টা ইউনিয়নে শুরু করি, তারপরে আরও 14টা, তারপরে আরও 8টা, এই মিলে 43টা ইউনিয়নে এটা ঘটছে। এটা হচ্ছে সার্বিক উন্নয়ন। প্রথম আমরা একটা জরিপ করে ফেলি যে কার কি আছে কি নেই সেটা জানি। তারপরে প্রত্যেকটা পরিবারের কাছে তার যে তথ্য আমরা সংগ্রহ করলাম সেটা নিয়ে তাদের কাছে, ওই পরিবারের কাছে যাওয়া হয় এবং তার যে বর্তমান অবস্থা সেটা নিয়ে তার সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ করণীয় তার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়। যেমন একটা তার কিছু সম্পদ আছে, কিছু জমি আছে, বাড়িতে একটা জমি আছে, কিন্তু সে সেটা ব্যবহার করতে পারছে না। তার কারণ হচ্ছে কী করে ব্যবহার করতে হবে সেটা জানে না হয়তো বা, অথবা যে অন্য কাজে ব্যস্ত থাকে, তার খাবার ব্যবস্থা করতে হবে, বাইরে কামলা দেয় বা কিছু, এটা করতে পারছে না। তখন তাকে আমরা এই সুযোগটা সৃষ্টি করে দিই যাতে ওই যে যারা আছে সেটা তার ব্যবহার করবে। তারপরে নতুন করে তার যদি সম্পদ সৃষ্টি করা যায় সেটা এগিয়ে নিয়ে যাবে। তার ছেলেমেয়েরা পড়ছে কিনা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি 43টা ইউনিয়নে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ঝরে পড়ে 26%। আমাদের এই 43টা ইউনিয়নে সেটা 1% কমে নেমে আসছে ইতিমধ্যে, বিশাল সাফল্য। হ্যাঁ, তারপরে আমরা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীতে যাব। যে এখন তো বাংলাদেশে প্রায় 100% ছেলেমেয়ে
বিদ্যালয়ে প্রথম আসে কিন্তু থাকে না, ঝরে পড়ে। তো সেই জায়গায় আমরা হাত দিয়েছি। স্বাস্থ্যসেবা হচ্ছে ব্যাপকভাবে সবার জন্য করা হচ্ছে। স্বাস্থ্যসেবা মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে স্বেচ্ছাসেবকরা প্রত্যেক বাড়িতে যায়, গিয়ে তাদের তথ্যগুলো নেয়, দরকার হলে MBBS ডাক্তারের কাছে পাঠায়, দরকার হলে হাসপাতালে পাঠানো হয়। তো এই যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটোকে আমরা প্রসারিত করছি। মেয়েদের যে রান্নাবান্না করে যেরকম চুলা ব্যবহার করা হতো সেটা স্বাস্থ্যের উপর খুব ক্ষতিকর। আমরা এখন উন্নত মানের চুলা দিচ্ছি, বন্ধু চুলা দিচ্ছি। ছেলেমেয়েরা পড়তো আগে কুপি জ্বালিয়ে, এখন সেখানে আমরা সোলার ল্যাম্প দিচ্ছি। তো এই যে সার্বিক একটা ব্যবস্থা। তারপরে তাদের অতি দরিদ্র যারা, তাদেরকে আমরা বলেছি যে তারা ব্যাংকে, নিজের ব্যাংকে যে প্রতিষ্ঠানের কাছে না সঞ্চয় করবে, এবং 2 বছরে যত টাকা সঞ্চয় করবে তত টাকা তাদেরকে অনুদান হিসাবে দেওয়া হবে 2 বছর পরে, যাতে তারা একটা সম্পদ করতে, অন্য কোনো কারণে দেওয়া হবে না, এটা শর্ত হচ্ছে যে একটা সম্পদ করতে হবে। আরেকটা কাজ এখানে নতুনভাবে করা হয়েছে, সেটা হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আছে, সহযোগী সংস্থা আছে, যারা এই সাধারণ মানুষ যারা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেন, এরা হচ্ছে সবাই অংশগ্রহণকারী, সবাই পার্টনার্স, কেউ বেনিফিশিয়ারি। আমরা কাউকে বেনিফিশিয়ারি বলছি না, কারণ প্রত্যেকেই বেনিফিশিয়ারি। সুতরাং এই সবই পার্টনার্স, সহযোগী, একে একের সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য আমরা নিরসন করছি। আর ইউনিয়ন পরিষদকে রেখেছি আমরা এর সঙ্গে, তারা একটা পরামর্শ তাদের কাছ থেকে আমরা নিয়ে থাকি। কারণ আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, এবং অনেকেই করেন, যে উন্নয়ন এটা রাজনৈতিক প্রক্রিয়া, হতেই হবে। তো সেজন্য আমরা তাদেরকে রেখেছি, এবং এই রাখাটা খুবই যে উপযোগী হয়েছে সেটা ইতিমধ্যে আমরা জানি। কোথাও আমরা কোনো সমস্যা, অনেকেই বলেছিলেন যে সমস্যার সৃষ্টি হবে, সমস্যার তো সৃষ্টি হচ্ছেই না, তারা অনেক সহযোগিতা করছেন। কাজে আমাদের যে কার্যক্রম সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। আরেকটা এই সঙ্গে কাজ করি আমরা ইউনিয়ন পর্যায়ে, যেমন রাস্তা নেই কোথাও, পানির ব্যবস্থা, সেগুলি আমরা সব করি না, সেটা যারা করেন তাদের কাছ থেকে আমরা সেটা আদায় করে দেওয়ার চেষ্টা করি। কাজে একটা সার্বিক উন্নয়ন। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমরা সমৃদ্ধি কর্মসূচি সম্পর্কে অবহিত হলাম, এবং আমরা আশা করব যে বর্তমানে যে 43টি ইউনিয়নে আছে সেটা পর্যায়ক্রমে আরও অন্যান্য দেশের বিভিন্ন জায়গায়, তবে আরও 100টি ইউনিয়নে ইতিমধ্যেই আমরা সম্প্রসারিত করেছি শিক্ষা এবং স্বাস্থ্য। আমাদের হাতে সময় একটু কম স্যার, আমরা জানতে চাইব PKSF তো সহযোগী সংস্থার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে, পিওর মাধ্যমে। আগামী দিনগুলোতে অতীতের যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি স্যার বললেন, আগামী দিনে PKSF-এর আরও বিশাল ভূমিকা আসবে দারিদ্র্য বিমোচনে, কর্মসংস্থান সৃষ্টিতে, সার্বিক মানবকেন্দ্রিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে যে ভূমিকা আসবে আগামী দিনে স্যার, আমাদের সহযোগী সংস্থাগুলোর জন্য আপনার কি বার্তা, বা আমাদের আগামী দিনে PKSF-কে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? এই যে ধারণাগুলো আমি আগে যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছিলাম, এগুলো অনেকগুলোই কিন্তু এখনও বিদ্যমান আছে। যেমন জনবলের একটা বিদ্যমান আছে, প্রযুক্তিটা বিদ্যমান আছে, মানুষকে সংগঠিত করা এখনও বিদ্যমান আছে। আমি সহযোগী সংস্থাগুলো অনেকের প্রধানদের সঙ্গে কথা বলেছি, আপনিও বলেছেন, আমরা জানি, এবং তাদের সঙ্গে আমরা প্রায়ই আলোচনা করি যে আমরা যে চিন্তাটা শুরু করেছি এটা নিয়ে যেন এগিয়ে যাই, মানুষকে কেন্দ্র করে আমাদের সব কর্মকাণ্ড। এর মানে এই নয় যে প্রতিষ্ঠান চলবে না, প্রতিষ্ঠানও চলতে হবে, মানুষকে এগিয়ে যেতে হবে। এটা একটা কঠিন ব্যাপার, কাজেই আমাদের দুই দিক থেকে নজর রাখতে হবে। এই জায়গায় PKSF-এর একটা বড় ভূমিকা রয়েছে, যে প্রতিষ্ঠানও এগিয়ে যাবে, মানুষও এগিয়ে যাবে, যাতে আমরা ভবিষ্যতে এটাকে আরও সম্প্রসারণ করতে পারি। এবং একসময় এমন হবে যে এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার হবে না, মানুষ নিজেরা নিজেদের জায়গায় যাবে। সেইটা স্বপ্ন, সেটা কতদিন লাগবে আমি জানি না। সেই স্বপ্নটা আমার মধ্যে, যে প্রত্যেক ব্যক্তি তার মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ স্যার আপনাকে। শুধু দর্শক মণ্ডলী, আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে জানলাম পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের 24 বৎসরের সাফল্য, এবং আগামী দিনগুলোতে কিভাবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এগিয়ে যাবে দরিদ্র মানুষের কল্যাণের জন্য, দেশের দারিদ্র্য বিমোচনের জন্য। আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সাফল্য সম্পর্কে জানলাম। এটি আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠানগুলোতে আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মসূচি সম্পর্কে, সাফল্য সম্পর্কে আরও জানতে পারবো। সেই পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।